Okay, that's all right. Anyway, today we are going to have the very first class on IELTS reading module. You know that in IELTS there are 4 micro skills: speaking, listening, reading and writing. তো সিম্পলি যদি বলি আপনার দুইটা দিয়ে রিসিভ করবে, দুইটা দিয়ে প্রডিউস করবেন। স্পিকিং বেসিকলি আপনি ল্যাঙ্গুয়েজটাকে প্রডিউস করেন, রাইটিং প্রডিউস করেন। এখানে আমি রিডিং যদি বলি আপনি রিসিভ করেন, একইভাবে লিসনিং আপনি রিসিভ করেন। এই 4টা মাইক্রো স্কিল কী করবে আপনার রিয়েল এক্সামে টেস্ট করা হবে। সো আজকে আমরা রিডিংয়ের একদম বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আগে এক্সামে কী হয় সেই বিষয়ে কথা না বলে আগে আপনাদেরকে বলবো যে রিডিংটা আসলে কয়ভাবে করতে হয়। এনিওয়ান? আরিফ, ডু হ্যাভ এনি আইডিয়াস? তাহলে হাউ ডু উই ডু সাম রিডিং? রিডিংটাকে কয়ভাবে করি? Mr. Mahbub, do you have any ideas about reading? I'm afraid I don't have any idea at the moment. আপনি পুরো আইএলটিএস এক্সামে বলি আর যাই বলি আমরা রিডিংটা 3 ভাবে করি। নাম্বার 1 আমরা স্ক্যানিং করি, নাম্বার 2 আমরা স্কিমিং করি, নাম্বার 3 আমরা ইন্টেন্সিভ রিডিং করি অথবা যেটাকে বলা হয় আপনার ডেপথ রিডিং। সো there are basically 3 approaches we do apply when it comes to talking about reading. নুসরাত বলতে পারেন স্ক্যানিং যদি বলি কি জিনিস, স্ক্যান কিভাবে করি আমরা? আপনি আইএলটিএস এর কথা চিন্তা করে বলেন যে স্ক্যানিংটা কিভাবে করি। প্লিজ। আচ্ছা, দ্যাটস অল রাইট। আপনি দেখবেন স্ক্যানিং মানে হচ্ছে আপনি একটা স্পেসিফিক তথ্যকে বের করবেন। ধরেন আপনি পরীক্ষার সময় ফিল ইন দ্য গ্যাপস কোয়েশ্চেন পেলেন, এখন একটা কোয়েশ্চেন সলভ করবেন, কোথা থেকে যাবেন? ওইখানে আপনি একটা স্পেসিফিক তথ্য নেবেন, ওই তথ্যটাকে নিয়ে আপনি প্যাসেজে খুঁজতে যাবেন। সো স্ক্যানিং হচ্ছে যে আপনি একটা খুবই স্পেসিফিক ইনফরমেশনকে বের করার জন্য আমরা স্ক্যানিং করি। এখানে কিন্তু আপনি সব কিছু পড়বেন না। ধরেন আপনি খুঁজতেছেন 1972, এ পুরো প্যাসেজে আপনি পুরোটা না পড়ে এদিক থেকে এদিকে আবার এদিক থেকে এদিকে এসে কী করতেছেন, আপনি স্ক্যান করে 1972 বের করলেন। অথবা আপনি একটা প্রপার নাউন করে নিউ ইয়র্ক আপনি খুঁজে খুঁজে বের করবেন। স্ক্যানিং গেল, আমি একটা তথ্য বের করার জন্য স্ক্যানিং করি। নাম্বার 2 যেটা, সেটা হলো স্কিমিং। স্কিমিং সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? স্ক্যানিং, দ্যাটস অল রাইট। নাম্বার 2 স্কিমিং। ক্যান এনিওয়ান টেল মি প্লিজ অ্যাবাউট স্কিমিং? স্কিমিং মানে হলো যে একটা প্যারাগ্রাফ আপনি পড়লেন বা একটা আর্টিকেল পড়লেন, পড়ে এমনভাবে পড়লেন যে পুরোটা পড়ছেন তা কিন্তু না। আমরা অনেক সময় নিউজ পেপার নিয়ে দেখা গেল আচ্ছা এই জিনিসটা পড়লাম, ও এটা এই জিনিসটা বলছে, অর্থাৎ জিস্ট। আপনি একটা আইডিয়া নিলেন, আলতোভাবে পড়ে যদি একটা আইডিয়া নেন এটাকে বলা হয় আপনার জিস্ট। যখন আমরা নিয়ে থাকি সেটা স্কিমিং। নাম্বার 3 ইন্টেন্সিভ রিডিং। কেউ বলতে পারেন যে ইন্টেন্সিভ রিডিংটা কীভাবে করি? ইন্টেন্সিভ এটাই হচ্ছে আপনার ডিজায়ার ব্যান্ড স্কোর পেতে আপনাকে হেল্প করবে। অর্থাৎ একটা আর্টিকেল বা প্যারাগ্রাফকে পড়ে আপনি পুরোপুরি বোঝা, কম্প্রিহেন্ড করা, এবং এই জিনিসটা করতে পারলে আপনি কি রাইট ওয়ে অর্থাৎ একদম যে রিয়েল আনসার সেটা আপনি বের করতে পারবেন। আমরা রিয়েল এক্সাম স্ক্যানিংও করব, স্কিমিংও করব, ইন্টেন্সিভ রিডিংও করব। তাহলে স্ক্যানিং হচ্ছে আমি একটা স্পেসিফিক তথ্য বের করার জন্য করি, আমি স্কিমিং করি কী জন্য? জিস্টটাকে নেওয়ার জন্য। ফাইনালি আমি ইন্টেন্সিভ রিডিংটাকে করি পুরো জিনিসটাকে ভালো করে বোঝার জন্য। এটাকে করেন মূলত আপনি কম্প্রিহেন্ড করেন। এখন ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন করলাম, হাউ মেনি ওয়ার্ডস ইউ ক্যান রিড ইন 60 সেকেন্ডস? যে আপনি মিনিটে কতগুলো ওয়ার্ড পড়তে পারেন, এটা আপনাকে 2টা জায়গায় হেল্প করবে। নাম্বার 1 আপনার রিডিং, নাম্বার 2 আপনার লিসনিং। লিসনিং আপনি ধরেন ভাবলেন আমি তো শুনবো, কোয়েশ্চেন আনসার করে যাবো, সেটা কিন্তু না। লিসনিং আপনি 3টে কাজ করেন, আপনি লিসনিং করেন, আপনি রিডিং করেন, আপনি রাইটিং করেন। সো লিসনিংয়ের জন্য আপনার রিডিং জিনিসটা খুবই জরুরি, এবং আপনি চেষ্টা করবেন রিডিং স্পিডটাকে বাড়াইতে। আমাদের ধরেন রিডিং স্পিডটা আছে এখন 80 to 100। আমরা যারা খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা বসবো আমরা চেষ্টা করব অ্যারাউন্ড 150-তে নেওয়া, অর্থাৎ মিনিটে আপনি 150টা শব্দ পড়তে পারেন। এটার জন্য আপনি কাজ করবেন। এখন আমি কীভাবে এটা টেস্ট করব? ধরেন আপনার কাছে ক্যামব্রিজ বুক অথবা আপনার কাছে নিউজ পেপার রয়েছে, আপনি কী করলেন, একটা আর্টিকেল পড়লেন। আর্টিকেলটা ধরেন এখান থেকে আরম্ভ হলো, এভাবে আপনি মোটামুটি ধরেন 10টা লাইন পড়লেন। এ লাইনে ধরেন আপনার 10টা ওয়ার্ড, এখানে মনে হয় 12টা, এখানে 14টা, এখানে আবার 10টা, হ্যাঁ এখানে 16টা, এখানে 8টা, এভাবে আপনি 10টা লাইন পড়তে পারলেন। আমি সেন্টেন্স বলি না, 10টা লাইন। 10টা লাইন থেকে আপনি যেই কোনো 2টা লাইনের ওয়ার্ডগুলোকে আপনি নিয়ে যোগ করেন, ধরেন 16-14 নিয়ে এই 2টাকে যোগ করে আপনি কি করবেন, এটাকে আপনার
2 দিয়ে ভাগ করেন, 15 ইন্টু 10, তার মানে আপনি পার মিনিট 150 ওয়ার্ডস পড়তে পারেন। যদি আপনি 150 প্লাস ওয়ার্ড কম্প্রিহেন্ড করে পড়তে পারেন, আপনি মোটামুটি 6 অ্যাবাভ ইভেন 7 প্লাস ব্যান্ডস করে আপনি পেতে পারেন। এটা হচ্ছে একদম বেসিক যে জিনিসগুলো আইএলটিএস রিডিংয়ের জন্য যেটা আপনার জানা দরকার। দেখেন, আইএলটিএস রিডিং মানে কিন্তু শুধু কোয়েশ্চেন সলভ করা তা কিন্তু না। আপনার মনে হতে পারে যে টিচার, আই হ্যাভ কাম টু ইউ টু লার্ন হাউ টু সলভ দ্য কোয়েশ্চেন। রিমেম্বার, ইটস নট দ্য ফ্যাক্ট দ্যাট ইজ অ্যাবাউট আইএলটিএস। শুরুতে বললাম যে এটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। আপনি আপনার কমিউনিকেশন স্কিলটাকে যত ইফেক্টিভ ওয়েতে কী করতে পারেন, আপনি কাজে লাগাতে পারেন, তত বেটার আপনি ব্যান্ড স্কোরটা পাবেন। আসেন এবার আমরা আইএলটিএস রিডিংয়ের ভিতরে কী হয় এটা নিয়ে জানি। আইএলটিএসটা বেসিকলি 2 ধরনের। আমরা জানি একাডেমিক আইএলটিএস, জেনারেল ট্রেনিং। সবাই একটু মনোযোগ দিবেন। এখানে মেজর কোনো পার্থক্য নেই। আপনার মনে হতে পারে যে ভাই জিটি একটু ইজি, একাডেমিক একটু সহজ, এটা মাথা নেওয়ার কোনো কারণ নাই। একাডেমিক বেসিকলি পড়াশোনার জন্য, যারা আমরা হায়ার স্টাডির জন্য বাইরে যাই তাদের, আর জিটি হচ্ছে মূলত ইমিগ্রেশনের জন্য বা ওয়ার্ক পারমিটে যারা যায় তাদের জন্য। এই স্পিকিং সেম, লিসনিং সেম। আমি রিপিট করি, স্পিকিং এবং লিসনিং এক্স্যাক্টলি দ্য সেম। একাডেমিকে যা হবে জিটিতেও তা, অ্যাজ ইট ইজ। আপনার রাইটিংয়ে 2টা এসে লিখতে হয়, টাস্ক 1, টাস্ক 2। একাডেমিকে টাস্ক 2 এবং জিটি টাস্ক 2 একই। 2টা এসে লিখবেন, একটা 40 মিনিট সময় দেবে, একটা 20 মিনিট সময় দেবে। একাডেমিক এবং জিটি দুটার জন্য একটা হচ্ছে টাস্ক 2 সেম আর টাস্ক 1 আলাদা। আপনি যদি জিটি দিয়ে থাকেন, আপনি একটা লেটার লিখবেন আর একটা এসে লিখবেন। বাট যদি আমি রিডিংয়ের কথা বলি, এখানে একটু পার্থক্য রয়েছে। কোয়েশ্চেনের দিক থেকে পার্থক্য না, ডিফিকাল্টিজের লেভেলের যদি কথা বলি এবং আপনার মার্কিং ক্রাইটেরিয়া, 2টার মধ্যে একটা পার্থক্য রয়েছে। একাডেমিকে হচ্ছে আপনি 3টা লং প্যাসেজ, আমি একটু লিখে রাখি, 3 লং প্যাসেজেস। পার্থক্যটা সবাই খেয়াল করবেন। এখানে আপনাকে 3টা লং প্যাসেজ দিবে, একটু খুব মনোযোগ দেবে, এবং প্রতিটার লেংথ হবে 1000 প্লাস ওয়ার্ডস। 1000 প্লাস ওয়ার্ডস, 3টা লং প্যাসেজ। এখানে যেটা আপনাকে দিবে, এখানে দিবে আপনাকে 4টা শর্ট টেক্সট বা শর্ট প্যাসেজ, যাই বলি না কেন, শর্ট টেক্সট। এখানে আমরা প্যাসেজ অফ টেক্সট বলে থাকি, যেটা আপনার সুবিধা হয়। আরেকটা দিবে আপনাকে 1 লং টেক্সট। এই যে নিচে যে 1 লং টেক্সট, এর লেংথ হবে 1000 প্লাস ওয়ার্ডস। খেয়াল করেন, আপনার একাডেমিক হচ্ছে 3টা লং টেক্সট আর এখানে 4টা শর্ট, একটা হচ্ছে লং। পার্থক্যটা খেয়াল করেন। আমার টোটাল কোয়েশ্চেন্স 40, এখানে যা আছে তাই 40 কোয়েশ্চেন্স। এখানে আপনাকে টোটাল সময় দেবে 60 মিনিটস। এখানে আপনাকে সময় দেবে 60 মিনিটস। এই হচ্ছে সিম্পল কথাবার্তা। এখন আপনার প্রশ্ন হতে পারে যে 5টা টেক্সট, এটা তো তাহলে নিশ্চয়ই কঠিন। এই 5টার মধ্যে 4টা কিন্তু লিখে রাখুন শর্ট টেক্সট। এখানে কোয়েশ্চেন 13টা 14টা এরকম থাকে, এখানে হয়তো 13টা থাকে, আর এখানে প্রথমটাতে 13টা, পরেরটাতে 13টা, পরেরটা 14টা, টোটাল 40টা কোয়েশ্চেন। এখন আপনার ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে মূল পার্থক্যটা আর কোথায়? ব্যান্ড স্কোরের বেলায় আপনি যদি একাডেমিক আইএলটিএস দিয়ে থাকেন, 23টা কোয়েশ্চেন কারেক্ট করলে আপনি ব্যান্ড 7 পাবেন, মাই অ্যাপোলজিস, ব্যান্ড 6 পাবেন। উনি ধরেন জেনারেল ট্রেনিং দিবেন, উনি যদি ব্যান্ড 6 হিট করতে চায়, ওনাকে কিন্তু 30টা কোয়েশ্চেন কারেক্ট করতে হবে। খেয়াল করবেন, এখানে যদি আপনি ব্যান্ড 7 পেতে চান, তাহলে আপনার 30 কোয়েশ্চেন কারেক্ট করলে হলো। বাট এখানে যদি আপনি ব্যান্ড 7 পেতে চান, তাহলে আপনাকে 34 কোয়েশ্চেন কারেক্ট করতে হবে। এখন ধরেন আপনার গোল হচ্ছে ব্যান্ড 5, তাহলে আপনাকে কারেক্ট করতে হবে 23। আমরা ফোকাস করবো অ্যাটলিস্ট এখানে। এখন ধরেন আপনার গোল হচ্ছে ব্যান্ড 7, আপনাকে 40 কোয়েশ্চেন ডিল করার চিন্তা মাথা নেওয়া উচিত না, কোনোভাবেই না। আপনি চিন্তা করবেন যে আমি 2টা টেক্সট, 2টা প্যাসেজ ভালো করে করব, এবং এই 2টা থেকে আমি মোটামুটি 20 প্লাস কারেক্ট করে ফেলবো। তাহলে পরেরটা থেকে আপনি 7-8 যাই হোক কারেক্ট করে আপনি ব্যান্ড 6, 6.5 বা 7 পাবেন। এখন ধরেন ওনার গোল হচ্ছে ব্যান্ড 5, উনি যদি চিন্তা করে আমি 40 কোয়েশ্চেন সলভ করবো, আপনার 40 কোয়েশ্চেন সলভ করার চিন্তা মাথায় নেওয়ার দরকার হবে। 4টা শর্ট টেক্সট, এই 4টা থেকে 28টা কোয়েশ্চেন থাকে, 28।
এই 28-এর ভিতর থেকে আপনি চিন্তা করবেন 20+। প্রয়োজনে আপনি 40, 45, 50 মিনিট খরচ করেন, বাট এই 20+ আপনি এনশিওর করবেন। এতে করে আপনার যে ডিজায়ার্ড ব্যান্ড স্কোর সেটা মিস হবে না। অনেক হচ্ছে কি, অনেক meticulous, so all the questions he does want to correct, but by the end of the day he failed to manage his time, and he may be able to solve only 20 or 25 questions. However, because of the stress, he does make some mistakes as well. So what I'm going to tell you that it is all about your desire, which the band score you want to achieve. In line with your desired band score, please go through and solve the questions. আমি একটু সামারি করি। আমাদের পুরো রিডিং টেস্ট বা এক্সামটা 60 মিনিটস, আমাকে 40 কোয়েশ্চেন্স দিবে, এবং যদি আমি একাডেমিক আইএলস দিয়ে থাকি আমার 3টা লং টেক্সট থাকবে। যদি আমি জেনারেল ট্রেনিং দিয়ে থাকি আমার হচ্ছে 4টা শর্ট টেক্সট আর একটা লং টেক্সট। এ হচ্ছে আমার কি একদম শুরুর যে কথাগুলো সেটা। এবার আসেন কি কি টাইপের কোয়েশ্চেন থাকে যেটা আমরা অনেক কোয়েশ্চেন সলভ করার পরেও বলতে পারি না। একটা কোয়েশ্চেনের সাথে আর একটা কোয়েশ্চেনের পার্থক্য কোথায়? ডিলিং মেথডে আমরা পরে যাব। ডিলিং মেথড, ধরেন আমি ওনাকে একটা মেথড দেখিয়ে দিলাম, উনি নিজে আরেকটা বের করলো, আমার মেথডটা ইউনিক তা কিন্তু না। আমি আপনাকে একটা ওয়ে দেখিয়ে দিব, এরপর হচ্ছে আপনি এটা ভালো লাগলে এটা অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ নিজ থেকে একটা নতুন মেথডোলজি আপনি বের করবেন। আসেন আমরা কোয়েশ্চেন টাইপগুলো সম্পর্কে জানি। আইএলটিএস রিডিং এর জন্য যদি আমি কোয়েশ্চেন টাইপসের কথা বলি, আরে ডু ইউ নো অ্যাকচুয়ালি হাউ মেনি টাইপস অফ কোয়েশ্চেন্স উই ক্যান সি ইন আইএলটিএস রিডিং আ পোর্শন অর আইএলটিএস রিডিং সেকশন? কয় ধরনের কোয়েশ্চেন দেখতে পাই? আরে কোনো আইডিয়া আছে কিনা? অনেক ধরনের। আপনার মাথায় প্রশ্ন 13, 14, 12 বই খুললে দেখবেন, হ্যাঁ এই তো এক ধরনের কোশ্চেন, আরেক ধরনের, ওই আরেক ধরনের। আপনি এটা চিন্তা করেই দেখা যায় যে আপনার অনেকটা সময় ওয়েস্ট হয়ে যায়। আপনি চিন্তা করবেন যে কত ইজি করে এটাকে মাথায় নিয়ে আমি এটা ক্যাটাগরাইজ করে ফেলতে পারি। শুরুতে ধরে নেবেন যে বেসিক 4 টাইপস অফ কোয়েশ্চেন্স ফর আইএলটিএস রিডিং পোর্শন। বইয়ে যত রকম থাকুক, যে যাই বলুক, আপনি মাথা নেবেন যে আমার প্রথমটা হচ্ছে গ্যাপ কমপ্লিশন। শুরুতে আপনি মাথা নেবেন এটা একটা জিনিস আপনি পেলেন, গ্যাপ কমপ্লিশন। এরপরে আপনি পেলেন যে ম্যাচিং, তারপর আপনি পেলেন জাজমেন্ট or justification, ফাইনালি আপনি পেলেন মিসেলেনিয়াস। Do you need a notebook and a paper, a pen? Okay, that's all right. I may ask the office. আনোয়ার ভাই একটু ওই যে পেপার পেন দিবেন, ওই যে ম্যাডাম আসছেন ওনাকে একটু দিবেন। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। এনিওয়ে, রাইট, আপনি এই 4টা ক্যাটাগরি আপনার মাথায় আছে। আপনি যখন রিয়েল এক্সামে আপনার কোয়েশ্চেনটা দিবে, আপনি প্যাসেজটা খুলে দেখি, ও আচ্ছা এই টাইপসের কোয়েশ্চেন, আপনি আপনার লেভেলটা জানেন, কোথায় সলভ বা কোন কোয়েশ্চেন সলভ করলে আপনি রাইট ওয়েতে যেতে পারবেন। আসেন, গ্যাপ এগুলো বিভিন্ন নামে আছে, যেমন নোট কমপ্লিশন, দেন হচ্ছে আপনার টেবল কমপ্লিশন, দেন হচ্ছে আপনার ডায়াগ্রাম কমপ্লিশন, ফ্লো চার্ট কমপ্লিশন, সামারি কমপ্লিশন। আপনার এগুলো যে নামে থাকুক আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে একটা গ্যাপ কমপ্লিশন। এর পাশাপাশি আপনার উইথ ক্লুজ থাকে মাঝে মাঝে, একদম রেয়ার। এবার আসেন ম্যাচিং, এর ভিতরে আপনি পাবেন লিস্ট অফ হেডিং অথবা ম্যাচিং হেডিং। আপনি পাবেন এখানে ম্যাচিং ইনফরমেশন। যেটা ধরতে না পারবেন প্লিজ আমাকে বলবেন। দেন আপনি পাবেন ম্যাচিং পিকচার্স, ফাইনালি ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। এখানে আসেন, আপনি দুটো জিনিস পাবেন, ট্রু, ফলস, নট গিভেন, ইয়েস, নো, নট গিভেন। আর ফাইনালি এখানে আপনি পাবেন MCQ, MMCQ, and finally SQA,
To be honest, you may believe it or not, it is all about your IELTS reading. আপনি শুধু এই জিনিসটুকুকে মাথায় নিয়ে আপনি আপনার কোশ্চেনে যখন আপনাকে কোশ্চেন পেপারটা দিবে বা আপনি যখন সলভ করবেন, এই চেহারাটা যদি আপনি চিনতে পারেন, আপনার পুরো IELTS রিডিংটা সহজ হয়ে যাবে। বাট দুঃখের বিষয় কি, আমরা অনেক কোশ্চেন সলভ করে ফেলি, অনেক প্যাসেজ সলভ করে ফেলি, কিন্তু দিনের শেষে এটা আমরা মাথায় রাখতে পারি না। নুসরাত এটা ধরতে পেরেছেন কিনা? তাহলে আমি মাথায় নিয়ে আমার যে গ্যাপ টাইপসের কোশ্চেন থাকবে, যে গ্যাপ কমপ্লিশন, যে আমি শূন্যস্থান পূরণ করব। ও আমাকে কোশ্চেন দিবে, কোশ্চেনের পরে দেখবেন যে বলবে যে নোট কমপ্লিট, কমপ্লিট দ্য নোটস, কমপ্লিট দ্য টেবল, কমপ্লিট দ্য ডায়াগ্রাম, কমপ্লিট দ্য ফ্লো চার্ট, কমপ্লিট দ্য সামারি। এই ধরনের ধরেন আপনি জিটি দিবেন, আপনি পরীক্ষার হলে মিনিমাম প্রত্যেকে 10 থেকে 15টা গ্যাপ কমপ্লিশন পাবেন। আপনি রিয়েল এক্সামে এখান থেকে 10-15টা এবং এখানে আপনি 8 থেকে 10টা কোশ্চেন পাবেন আপনার প্রত্যেকে। তার মানে আমি যদি গ্যাপ কমপ্লিশন এবং ট্রু ফলস নট গিভেন ভালো করে সলভ করি, আমার 20-র মতো কোশ্চেন চলে আসে এখানে। এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই জরুরি। যারা মনে করেন যে 5, 5.5, 6, 6.5, ওনারা এই জিনিসগুলো খুব বেশি গুরুত্ব দিবেন। আর এই সাইটটা একটু কঠিন, লিস্ট অফ হেডিং, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ফিচার একটু অ্যাডভান্সড, এমসিকিউ এমএমসিকিউ একটু কঠিন। বাট এই দুটো জিনিস যদি আমরা ভালো করে সলভ করতে পারি, আমরা 20+ কোশ্চেন্স পাবো। এবার ইয়েস, স্কোরটা যদি আপনি সলভ করতে পারেন, এর মানে এই নয় যে আপনি বাকিগুলো ফাঁকা রেখে চলে আসবেন। এখানে কোনো মাইনাস মার্কিং নেই, দেয়ার ইজ নো মাইনাস মার্কিং। সো আপনি আপনাকে যে 40 কোশ্চেন সলভ করার জন্য তাকে কোশ্চেন দিল, আলাদা একটা কি আপনাকে বুকলেট দিবে, আনসারটাকে ট্রান্সফার করবেন। এই যে এই শেয়ারে একটা আপনি ট্রান্সফার বুকলেট পাবেন। ধরেন এখানে 1 থেকে 20, আর এখানে হচ্ছে আপনার 1 থেকে 2, 3, এখানে হলো মনে 21, 22, 23। রিয়েল এক্সামে আপনারা দয়া করে এইখানে ভুল করবেন না। যেই আনসার যে জায়গা, ধরুন 1-এর আনসার এগুলো ট্রু ফলস, আপনি ট্রু ট্রু লিখে দিবেন, সবগুলো ক্যাপিটাল লেটার। 2 নাম্বার কি, নট গিভেন, নট গিভেন। 3 নাম্বার হচ্ছে ফলস, ফলস। এভাবে আপনারা কি কোনো বুকলেটের আনসারটাকে ট্রান্সফার করতে হবে। এরপর ধরুন আপনার এমসিকিউ আছে, ধরেন এরপর এগুলো এদিক থেকে ধরুন আপনি এমসিকিউ পাইলেন। প্রথমটা আনসার মনে করেন এ, পরটা সি, পরটা বি, পরটা এ। একবার সঠিক জায়গায় সঠিক আনসারটা লিখবেন। আপনি ধরেন আনসার ট্রান্সফার ইজ 60 মিনিটের ভিতরেই, হ্যাঁ এটার ভিতরে আমি এখান থেকে প্রোভাইড করব। আই এম সরি, আপনাকে আলাদা একটা শিট শুরুতে দিবে। ওই শিটের মধ্যে 2 পাশে এখানে লিসনিং, এখানে রিডিং। এক্সামটা শুরু হবে লিসনিংটা দিয়ে। লিসনিংটা যখন শেষ হয়ে যাবে, সবাই তো আমরা পেপার বেসড দিব, কেউ তো কম্পিউটার বেসড পরীক্ষা দিব না। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে 10 মিনিট এক্সট্রা টাইম দিবে শুধু লিসনিংয়ের জন্য, মাথায় নেবেন। ওই 10 মিনিটের মধ্যে আপনি কি করবেন, আনসারটাকে ট্রান্সফার করবেন। কোথায়? এই যে বুকলেটে। আগে তো লিসনিংটাকে শুনে প্রশ্নের মধ্যে আনসার লিখলেন না, এরপরে বুকলেটে ট্রান্সফার করবেন পরবর্তীতে, যে যখন 10 মিনিট দেবে এই সময়ের মধ্যে। বাট রিডিংয়ে আপনাকে এক্সট্রা 10 মিনিট সময় দিবে না। এখানে যখন পূরণ করছেন না, আপনার এখানের মধ্যে নাম, তারপর আপনার আইডি নাম্বার ইত্যাদি ইত্যাদি, ওইখানে একইভাবে ফিল আপ করেছেন। খেয়াল করবেন যে লিসনিংয়েরটা লিসনিং লিখতেছেন কিনা। এরপর আপনি রিডিংয়ে আপনারা যেটা করবেন, অনেকে বোকামি করে যে ভাবে যে আগে সব প্রশ্ন সলভ করে নিন, তারপরে আমি আনসারটাকে ট্রান্সফার করব। টু বি অনেস্ট, এই ভুল করতে গিয়ে অনেকে শেষের সময় পায় না। আপনি ধরেন এখানে 6টা পেলেন ট্রু ফলস নট গিভেন, এই 6টা হয়ে গেছে, আপনি ট্রান্সফার করে ফেলেন। তারপরে 4টা পেলেন গ্যাপ কমপ্লিশন, হয়ে গেছে, এগুলোকে আপনি ট্রান্সফার করে ফেলেন। আপনি চিন্তা করবেন যে আমার যেটা আমি কনফার্ম হয়ে গেছে, সেটা আমি 7টা আমি ট্রান্সফার করে ফেলবো, পরের জন্য রেখে দিবেন না। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউল ট্রান্সফার ইউর আনসার্স ইনটু দ্য বুকলেট। এবং এটা হচ্ছে আপনার এই 60 মিনিটসের মধ্যে, আমি রিপিট করি, লিসনিংয়ে আপনাকে এক্সট্রা 10 মিনিটস টাইম দিবে, যে সময় আপনি আনসারটাকে বুকলেটে শিফট করবেন বা ট্রান্সফার করবেন। বাট রিডিংয়ে আপনাকে এক্সট্রা 10 মিনিটস দিবে না। রিডিংয়ে 60 মিনিটসের মধ্যে। এখন আমি আপনাদের থেকে কোয়েশ্চেনে আমি যতটুকু ডিসকাস করলাম খুব দ্রুত করেছি, টু বি অনেস্ট। আমি এটা বুঝাতে চেয়েছি যে রিডিংটা খুব কঠিন কিছু না। আপনার যদি মোটামুটি রিডিং স্পিড থাকে বা রিডিং স্কিল থাকে, আপনি পড়ে বুঝেন, কমপ্লিট করতে পারেন,
তাহলে আপনি অল্প কিছু এফোর্ট দিলে একটা ডিজায়ার ব্যান্ডস করে নিয়ে যেতে পারবেন। তবে জানতে হবে প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হয়। একটা মেথোডোলজি শিখলেন, নিজে বাসায় প্র্যাকটিস করলেন, নিজে হয়তো এটাকে রাখলেন অথবা ভিন্ন একটাকে প্রসেস নিয়ে আসলেন। এতে করে কি আপনি নিজে যখন সলভ করবেন তখন আপনি আস্থা পাবেন, হ্যাঁ দিস ইজ হাউ আই নিড টু সলভ দ্য কোয়েশ্চেন্স। এবার আপনাদের কোনো কোয়ারি থাকলে আমি সেটার আনসার দেবো, দেন ভিন্ন কিছুতে যাব। Anyway, just let me show our viewers, okay, what are the types of the questions here on the screen. এর ফাঁকে আপনাদের কোয়েশ্চেন থাকলে প্লিজ বলবেন। Arif, do you have any questions so far? No, sir. Nusrat, do you have any questions? Dear Mahbub bhai? স্যার এখানে যে আপনি ওই যে এটা স্যার ওই যে চারটা শর্ট টেক্সট আছে, হ্যাঁ, এই শর্ট টেক্সট কি স্যার নেদারল্যান্ডস ছাড়া কি ওই তিনটার মধ্যে এই চারটা শর্ট টেক্সট থাকবে? আমি ঠিক বুঝতে পারি প্রথমে তিনটা দেখাইছেন আপনি, ওই তিনটার মধ্যে কি চারটা শর্ট টেক্সট থাকবে? না না, এই তিনটা যে বললাম ওই তিনটা হচ্ছে একাডেমিকের জন্য, তিনটা লং টেক্সট। ওকে। আর জেনারেল ট্রেনিং এ চারটা শর্ট টেক্সট, একটা লং টেক্সট। আমাদের যে বই আপনারা পাবেন এবং ক্যামব্রিজের বইগুলোতে পাবেন। এখন ধরেন আপনার চিন্তা হতে পারে যে ভাই আমি কি করব। টু বি অনেস্ট, আমি হচ্ছে আপনাকে একটা অ্যাপ্রোচ দেখাবো, একটা ওয়ে দেখিয়ে দিব। এটাতেই আপনার জার্নি সম্পূর্ণ হবে তা কিন্তু ঠিক না। আমার মাধ্যমে আপনি ওয়েটা শিখবেন, এই যে এই জিনিসগুলো জানবেন, বাট জার্নিটা আপনার নিজেকে সম্পূর্ণ করতে হবে। কী করবেন? ক্যামব্রিজের বইগুলো নেবেন। এক থেকে শুরু করার দরকার নাই। ম্যাডাম আপনি হয়তো কয়েকদিন পরে পরীক্ষা বসবেন, আপনি চিন্তা করবেন একদম লেটেস্ট। ডু ইউ হ্যাভ দ্য ক্যামব্রিজ বুকস? আছে ক্যামব্রিজের বইগুলো? কত থেকে আছে? আপনি আজকে বাসায় গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল 18 থেকে নিচের দিকে আসবেন, যতটুকু আসতে পারেন। মোটামুটি 18 to 10 আসতে ইনাফ। খেয়াল করেন প্রতিটার মধ্যে 3টা করে রিডিংয়ের টেস্ট, প্রতিটাতে 3টা করে। ওনারা যারা একাডেমিক দিচ্ছে ওনাদের হচ্ছে কয়টা করে প্যাসেজ তাহলে? আরে বলেন তো। 4টা করে, সরি প্রতিটাতে 4টা করে টেস্ট, সরি হ্যাঁ 4টা করে টেস্ট। তাহলে এবং 3টা করে কি লং প্যাসেজ যারা একাডেমিক দিবেন। আপনি ধরেন জিটি দিবেন, আপনি চিন্তা করবেন যে আমার এখানে হচ্ছে কতগুলো, 4 + 1 5টা। এবার দেখেন 1 2 3 4 5 6 7 8, এই 8টা টেস্ট আপনি চিন্তা করেন, এখানে আমার 12 96 প্যাসেজ। এবং এটাকে আপনি যদি মনে করেন যে চিন্তা করলেন যে প্রত্যেকটা আমার 4টা করে 40 করে যদি আমি হিসাব করি 160টা করে প্রশ্ন, 160টা করে আপনি যদি চিন্তা করেন 10, আমার প্রায় হচ্ছে 1000+ কোয়েশ্চেন্স। এইভাবে আপনি এতগুলো করতে হবে না। বাট যিনি ব্যান্ড 9 ধরেন প্ল্যান করে, টু বি অনেস্ট, ওনার যদি রিডিং স্কিল থাকে এটাকে 2-3বার রিভাইজ করে উনি কয়েকটা মক টেস্ট দিয়ে পরীক্ষা বসতে ডিজায়ার ব্যান্ড স্কোর পেয়ে যান। কিন্তু এটার জন্য যথেষ্ট ধৈর্য এবং সময়ের প্রয়োজন। আমরা এই ধৈর্য রাখতে পারি না। সময় ঠিকই আছে, সময় নিয়ে কোনো এক্সকিউজ নেই। ওনার এক্সকিউজ আই এম ভেরি বিজি অ্যাজ আই এম ফুল টাইম এমপ্লয়। ওনার ব্যস্ততা, আই এম ফুল টাইম স্টুডেন্ট, ইটস ভেরি টাফ টু ম্যানেজ এভরিথিং। হাউএভার আপনি যদি চিন্তা করেন যে আমি এই ওয়েতে যাব অ্যাটলিস্ট একবার, আপনি যেহেতু মনে করেন রাইট আফটার আ মান্থ ইউ হ্যাভ এ প্ল্যান টু সিট ফর দ্য টেস্ট, আপনি 18 থেকে শুরু করেন, 18 17 যতটুকু আসতে পারেন। এখন ধরেন আমরা অনেকে কী করি জানেন, বইটাকে নিলাম, একটা টেস্ট নিলাম, এখান থেকে আজকে সকালে ঘুম থেকে উঠে পরীক্ষা দেবে, ভালো কথা, পরীক্ষা দিয়ে দিলেন, কারেক্ট করেছেন কত? 17 দিয়ে কিন্তু এটা এখানেই শেষ। এরপরে কিন্তু এটাকে আপনি চোখ বুলাচ্ছেন না। 17 পাওয়ার পরে যে বাকি 23 আমার কেন ভুল হলো, আমি কখনো কিন্তু অ্যানালিসিস করি না। ইউ নিড টু অ্যানালাইজ অ্যাকচুয়ালি ওয়াই আই হ্যাভ মেড সো মেনি মিস্টেক্স। ইজ ইট অ্যাবাউট মাই অ্যাপ্রোচ অর টেকনিক, or is it about my reading skill, or is it all about my journey that is still now I need to work on it? তখন আপনি এই প্রবলেমগুলো রিভিল করবেন। তাহলে আপনাদের কাজ হবে ক্যামব্রিজের বইগুলোর প্যাসেজ সলভ করা। আমি আমার ক্লাসে যেটা করাই, ক্যামব্রিজের প্যাসেজ, টু বি অনেস্ট, ওই কোয়েশ্চেন সলভ করার সাথে সাথে আমি নিজে কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে থাকি, যেটা আপনারা মক টেস্টের মতো করে বাসায় সলভ করবেন, ইভেন এখানে সলভ করবেন। আমরা দেখেন খুব বেশি ক্লাস করবো না, হয়তো রিডিংয়ে আমরা 6-8টা ক্লাস করব। এর ভিতরে আমি প্রত্যেকটা আইটেম হয়তো শেয়ার করবো আপনাদের সাথে। বাট আপনাদের কাজ হবে
এরপরে প্রবলেমগুলো সলভ করতে গিয়ে যেখানে জটিলতা পড়বেন, টিচার আই হ্যাভ সাম প্রবলেম, হাউ ক্যান আই সলভ ইট। একইভাবে আমরা রিডিংয়ে এবং লিসনিংয়ে কাজ করব। আর স্পিকিংয়ে তো আমরা রিয়েল টাইম প্র্যাকটিস করি, যেটা আমরা আগের ক্লাসগুলোতে করেছিলাম পার্ট 1-এ। এরপরে ক্লাস আমরা পার্ট 1-টাকে আরেকটু অ্যানালিসিস করে আমরা পার্ট 2-এ যাব, এরপর পার্ট 3। আর রাইটিংয়ে তো অ্যাজ ইট ইজ টাস্ক 1 টাস্ক 2 আমরা দুটোর জন্য এসে লিখবো। আর ফাইনালি লিসনিংয়ের জন্য আমরা 3-4টা ফুল টেস্ট সলভ করব। And to be honest, this is all about the basic of IELTS reading. Now, if you have questions, that's all right. However, if you have no questions, then I will ask you some questions based on this class. যে আপনারা কতটুকু ধরতে পেরেছেন? Should I go through some questions or you will ask? I'm really sorry. What's your full name? Nahid Islam. Nahid Islam. Okay, that's all right. Where are you from? I'm from Dhaka, from Sri C Block. Okay, that's all right. How many members are there in your family? 5. অলওয়েজ ট্রাই টু মেক কমপ্লিট সেন্টেন্স। আরেকটা বিষয়, আমরা যারা আইএলসের জন্য প্ল্যান করছে বা আইএলসে কাজ করছি, ইউ ডোন্ট নিড টু গিভ মি দ্য পিওর আনসার, অথেন্টিক আনসার, দ্যাটস নট মাই হেডেক। আপনারা সবসময় কমপ্লিট সেন্টেন্স তৈরি করবেন। হোয়াটস এর ফুল নেম? মাই নেমস দিস। ডু ইউ ওয়ার্ক উইথ স্টাডি? আই এম এন এমপ্লয়, আই এম এ ফুল টাইম স্টুডেন্ট। আমি ওনাকে বললাম যে সরি, ডু ইউ ওয়ার্ক উইথ স্টুডেন্ট? বলে স্টুডেন্ট। ইটস নট দ্য রাইট অ্যাপ্রোচ। আপনি চিন্তা করবেন যে যত কিছুই হোক, ইটস অ্যাবাউট রাইটিং অর মাই স্পিকিং, আই উইল মেক কমপ্লিট সেন্টেন্স। যখন আপনি কমপ্লিট সেন্টেন্স তৈরি করবেন, আপনার আস্থাটা আসবে। ওয়ান্স ইউ উইল মেক সাম মিস্টেক্স, সেকেন্ড টাইম ইউ উইল মেক মিস্টেক, থার্ড টাইম মেবি ইউ উইল মেক অ্যানাদার 1 or 2 mistakes. However, if you do practice relentlessly, maybe thrice, 4 times, 5 times, to be honest, you will get to know how to get the accuracy. And another thing, in speaking, everyone does make mistake. I'm a trainer. I also do make a lot of mistakes. However, what is crucial, you may make some mistake, but remember, it will not hamper your communication. Okay? I'm talking about the listeners. আপনি কথা বলছেন বাংলায়, প্রতিনিয়ত ভুল করেন, কোনো না কোনো ভুল হচ্ছে, আপনি তো খেয়াল করেন না। কিন্তু যিনি লিসনার, উনি কিন্তু এজ ইট ইজ কী বলতে চাচ্ছেন সেটা বুঝতেছে। সো স্পিকিংয়ে আপনি কিছু ভুল করার সত্ত্বেও পারফেক্ট ব্যান্ড স্কোর বা আপনার ডিজায়ার ব্যান্ড স্কোর পাবেন, যদি আপনার বেটার ফ্লুয়েন্সি থাকে। সো স্পিকিংয়ের জন্য আপনারা বেটার ফ্লুয়েন্সি আনবেন এবং সবসময় কমপ্লিট সেন্টেন্স তৈরি করবেন। এটা বলার পিছনে একটা কারণ আছে যে ইট ইজ এ সেশন অন রিডিং। ওয়াই আই এম টকিং অ্যাবাউট স্পিকিং। রিডিংটা আপনাকে স্পিকিংয়ে কিছুটা হেল্প করবে। কি জন্য? আপনি যখন আপনার রিডিং স্পিডটাকে বাড়ানোর জন্য কাজ করবেন, আমি বলি প্লিজ রিড অ্যালাউড, রিড অ্যালাউড। আপনি যখন সাউন্ড করে পড়বেন, তখন হয় কি, কিছু ভোকাব আপনার মনে হচ্ছে উচ্চারণ ঠিক হচ্ছে না, তখন আপনি উচ্চারণটা নিয়ে কাজ করবেন। গো থ্রু দ্য ক্যামব্রিজ ডিকশনারি, চেক ইট, হাউ টু দে প্রনাউন্স ইট। এটা আপনাকে হেল্প করবে। আপনার মাসেলগুলো হার্ড হয়ে আছে, এগুলো সফট হবে। Alright, so Mr. Mahbub, we have gotten about IELTS reading. Okay, you can see some types of the questions. But in the past, you did join for some of the classes. Now my question is that speaking, listening, reading, writing. Okay, in these 4 parts, which one in your opinion is the toughest one? I think if I practice effectively, it will be easy to. That's all right. But my question is that speaking, listening, reading, writing, which one is the toughest and which one is the easiest? For me, every module is very tough. If I don't practice effectively. Each module is difficult in your opinion. Yes, each module. I could say what sorts of answer. Maybe it's not your answer, but you need to give a response. That's why you have replied this. Anyway, Nusrat, what do you think? Which module is difficult in your opinion? For me, speaking is difficult for me. What is the main reason, as you do believe that speaking is the toughest one? Because when I speak in English, I always concern about my grammatical mistake, and that's why my fluency disturbed and Yeah, I can't continue. it's not only your problem, his problem, her problem as well. Remember, it's your psychology. Yes. No one is perfect when it's about speaking. আপনি স্পিকিংয়ে ভুল করবেন, এটা খুবই স্বাভাবিক, বাট আপনি দেখেন আপনি ন্যাচারালি কথা বলতে পারেন কিনা।
When you speak in Bengali, you never think about your grammar. No one does think. So why do you think about your grammar when you start speaking in English? It's a real psychology. It's a disease, I must say. It's a disorder. Besides, you don't need to think about the lexical resources. আপনার ভোকাবটা অটোমেটিক আসবে। একটা জিনিস দেখেন, ক্যামব্রিজ ডিকশনারিতে মোর লেস দেন 200,000 প্লাস ভোকাব রয়েছে। A person can't work on it. No one, I could say no one can do, give an effort to memorize all the vocab. Even এটা প্রয়োজনও নাই, এটা ওয়েস্টিং অফ টাইম। আপনার আমার প্রত্যেকের ভান্ডারে মিনিমাম 2500 ওয়ার্ডস রয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই এটা বলার কারণ, এখানে 200,000, এখানে অনলি 2500, বাট আপনার কথা বলার জন্য এটাই ইনাফ। আনফর্চুনেটলি আপনি ইউজ করতে পারেন না। আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দেখাই। আপনাকে আমি যখন বললাম যে আমি সেলুনে গিয়ে চুল কাটে, নাপিত আমার চুল কাটে, আপনি চিন্তা করুন নাপিত চুল কাটে আমার, এই যে ওয়ার্ড ধরে ধরে আপনি যখন ট্রান্সলেট করতে যান তখন আপনি আর সেন্টেন্সটাকে ঠিকভাবে বলতে পারেন না। আপনারা যখন সেন্টেন্সকে বোঝার চেষ্টা করবেন কখনোই শাব্দিক অনুবাদ বা আক্ষরিক অনুবাদ করতে যাবেন না, ভাব অনুবাদ। একটা জিনিস দেখেন, নাপিত আপনার চুল কাটে ফর এক্সাম্পল, আপনি আরও বলতে পারেন যে যিনি মুসি আমার জুতো ঠিক করে, জুতো সেলাই করে, ড্রাইভার গাড়ি পরিষ্কার করে, আপনি তো তাকে দিয়ে চিন্তা করে দেখেন, আই গেট দ্য বারবার কি নাপিত নাকি? I get the barber to cut my hair. এখন ধরেন আমার মা আমার চুল বেঁধে দেন, I get my mom to comb my hair. comb. এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সেন্টেন্স আপনি ন্যাচারালি প্রডিউস করবেন। এখন ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম, you have a good environment at school, even outside of your school or college as well. Here you learn the language automatically. Even in the country where English is the first language, they have no barrier to use English. How do they learn? From the surrounding, like your mother language, I mean like Bengali. আপনাকে আমাকে কিন্তু বাংলা ভাষা কেউ শিখিয়ে দেয় নাই। From our childhood, we did observe, and from our surroundings, actually we have learned this language. এখন হচ্ছে কি আমরা পলিশ করি, এখানেও একই কাজ, আপনাকে ইউজ করে করে ল্যাঙ্গুয়েজটাকে কন্ট্রোল করতে হবে। আপনার কাজ কিন্তু এটা না যে আমি লিসনিং আগে শেষ করবো, তারপর রিডিং, তারপর রাইটিং, তারপর স্পিকিং, এভাবে কিন্তু সম্ভব না। আমরা 4টা মডিউল সাইমালটেনিয়াসলি চালাবো। দেখবেন যে ক্লাসে আজকে লিসনিং হচ্ছে, কালকে রিডিং, পরশু রাইটিং, তারপর এইভাবে কিন্তু ক্রোনোলজিক্যালি চলতে থাকবে। এর কারণ হচ্ছে যে আপনার ব্রেইনটাকে অটোমেটাইজ করা, এবং এইভাবে কাজ করতে করতে একটা সময় আপনি বিলিভ করবেন, ইয়েস নাও আই এম রেডি ইনাফ টু সিট ফর দ্য টেস্ট। আপনার কিন্তু কখনো এমনটা মনে হবে না যে আমি মনে ডিজাইন ব্যান্ডস করে পেয়ে যাব। সবসময় আপনার মনে হবে যে আমার কোনো উইকনেস রয়েছে। এই উইকনেসগুলোকে আপনি কি করার জন্য, কিল করার জন্য আপনি মক টেস্ট দিবেন। ইদার ইউ মে সিট ফর দ্য টেস্ট অ্যাট হোম, or you may visit a center, or you may visit someone who does have some idea about this test. Anyway, আপনাদের এখন কাজ যেটা হবে, এই যে আমি আইটেমগুলো শেয়ার করলাম, আপনাদের অবশ্যই ক্যামব্রিজ বুকস রয়েছে বা কালেক্ট করুন, দেখবেন যে এই চেহারা জিনিসগুলো বইয়ে আছে কিনা। এবং আমি যে বললাম যে আপনারা যারা জেনারেল ট্রেনিং দিবেন ওনার 10 থেকে 15টা গ্যাপ, এবং এই যে দেখেন আমরা ট্রু ফলস নোট দেবো 8 থেকে 10টা বা আরও বেশি আছে কিনা, বা যারা একাডেমিক দিবেন ওনারাও অ্যারাউন্ড 15 কোয়েশ্চেন পাবেন এই দুটো আইটেম থেকে। এটা করার পরে এরপর আপনি এদিকে যাবেন। প্লিজ। আপনার 11 থেকে আলাদা, 10 পর্যন্ত একই বই আছে। আপনি ধরেন জেনারেল ট্রেনিং দিবেন, দ্যাটস অল রাইট, ইফ ইউ হ্যাভ টাইম ইউ মে কালেক্ট দি একাডেমিক বুকস অ্যাজ ওয়েল। ওইখানেও আপনি কিছু স্যাম্পল কোয়েশ্চেন পাবেন। কি কোয়েশ্চেন? যেমন আপনার রিডিংয়ের জন্য প্যাসেজগুলো পাবেন, কারণ রিডিংয়ে জেনারেল ট্রেনিং একটা লং টেক্সট থাকে একটা, আর একাডেমিকে 3টা লং টেক্সট থাকে। কোয়েশ্চেন টাইপ সেম, সলভিং মেথড অলমোস্ট সেম। আপনি জেনারেল ট্রেনিংয়ে দেখবেন ছোট ছোট টেক্সট, কিন্তু এগুলোতে অনেক টুইস্ট থাকে। আপনার মনে হচ্ছে হ্যাঁ আনসার তো পেয়ে গেছি, কিন্তু সে আপনার খুব ইজিলি আনসার দিবে না, আপনাকে একটু পেঁচাবে। এখন ধরেন ওই এক্সামে অনেক সময় হয় কি, টাইপটা কীভাবে কী হয় আপনি খেয়াল করেন। কোয়েশ্চেন নাম্বার 1 ওটা একটু ট্রিকি, দেখা গেল ওর পিছনে আপনি অনেকটুকু সময় ব্যয় করে ফেললেন। ভাই একটা কোয়েশ্চেন পারেন না, ওইটাকে স্কিপ করে যান, করে পরেটা চলে যান।
এবং লোকেশন ঠিক রাখবেন। আপনি ধরুন আনসার লোকেশন পেয়েছেন, ওখানে মার্ক করে রাখেন। এতে করে কি এটা আপনাকে খুব ইফেক্টিভলি হেল্প করবে রিয়েল এক্সামে। আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আজকে গিয়ে বাসায় কোশ্চেন সলভ করতে বসে যাবেন না, আগে এক্সাম সম্পর্কে ধারণা নেন, নিজের রিডিং স্কিলটাকে একটু রিচ করেন, একদিন দুদিন তিন দিন পরে রিডিংটাকে একটু সানিয়ে নিয়ে, যেটাকে আমরা বলি না যে এটা ঝালাই করে নেওয়া, কম্প্রিহেন্ড করতে পারেন, কোশ্চেনের চেহারাও জানেন, সলভিং মেথড শিখেছেন, এবার সলভ করা আরম্ভ করেন। কারণ কোশ্চেন সলভ করে ইনাফ না, কোশ্চেনটা সলভ করলে আপনার ব্রেনটা অটোমেটাইজ হবে, কিন্তু এর মানে এই নয় যে আপনি ডিজায়ার্ড ব্যান্ড স্কোর পেয়ে যাবেন বা রিয়েল এক্সামে সলভ করতে পারবেন। আমি রিপিট করি, কোয়েশ্চেন সলভ মানে হচ্ছে যে টু অটোমেটাইজ ইউর ব্রেন, বাট ইট ইজ নট অল অ্যাবাউট দ্য টেস্ট। আমি রিকোয়েস্ট করি যে আপনার অনেক প্রশ্ন সলভ করার দরকার নেই, অল্প কিছু কোয়েশ্চেন সলভ করেন, বাট আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলটাকে নিয়ে আপনি বেশি কাজ করেন। এটা আপনাকে সুপারবলি হেল্প করবে আপনার রিয়েল এক্সামে ডিজায়ার্ড ব্যান্ড স্কোরটাকে পেতে। Please. Yeah. মিনিং বলতে আপনি কম্প্রিহেন্ড করতে পারেন না, এই জন্য বললাম যে রিডিং স্পিড বাড়াইতে হবে। আপনি আজকে বাসায় গিয়ে দেখবেন, দেখেন টেক্সটের ডিফিকাল্টিস কিন্তু কয়েক রকম। ফর এক্সাম্পল, আপনি যে ছোটোবেলা থেকে ইংলিশ ফর টুডে আমরা ক্লাস 1 to 11 12 পর্যন্ত পড়েছি, প্রত্যেকটা বইয়ে তো ইংলিশ, তাই না? সেম গ্রামার, সেম জিনিস, কিন্তু টেক্সটের ডিফিকাল্টি কিন্তু ক্রমে বাড়ছে। সো আপনি মোটামুটি ডিফিকাল্ট বা অ্যাডভান্স লেভেলের যে রিডিংগুলো, পার মিনিটে আপনি কতগুলো ওয়ার্ড পড়তে পারেন। এখন রিডিং পড়া মানে পড়ে যাওয়া তা কিন্তু ইউ নিড টু নো হাউ টু কম্প্রিহেন্ড, আপনার আন্ডারস্ট্যান্ডিং সহকারে আপনার পড়তে হবে। যদি আপনি এটা না বোঝেন তাহলে তো আপনি কোশ্চেন সলভ করতে পারবেন না। ফার্স্ট অফ অল রিড সাম টেক্সট। আপনার ধরেন টুডে ইজ ওয়েডনেসডে, টুমরো ইজ থার্সডে, for 2 to 3 or 4 days, do invest some time for reading, then do analyze, is it developing, am I really able to see some development in my reading? যদি আপনার মনে হচ্ছে yes I can see some progress, then go to solving the questions. আপনি ডিরেক্টলি কোয়েশ্চেন সলভ করতে গেলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে, আত্মবিশ্বাস কমানো যাবে না। আপনার 4টা মডিউল, আপনি শুরুতে রিভিল করেন আপনার উইকনেসটা কোথায়, দেন আপনি রিভিল করেন আপনার স্ট্রেংথটা কোথায়। এই উইকনেস স্ট্রেংথ এবার দুটো নিয়ে কাজ করেন। রিডিং, সো ইনিশিয়ালি ডু রিড রিপিট, রাইট আফটার দ্যাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওকে ওয়াই দিস ইজ দ্য মিনিং। আপনি আরেকটা কাজ করবেন, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করবেন। আমরা এর আগের ক্লাসে কথা বলেছিলাম, আপনার হয়তো স্মরণে আছে যে যত সেন্টেন্স রয়েছে দুনিয়াতে, যত সেন্টেন্স 3টা ক্যাটাগরি বা 4টা ক্যাটাগরি বলছে কি, কোথায়? হয়তো এটা সিম্পল বা কম্পাউন্ড বা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড কমপ্লেক্স, এর বাইরে কোনো কিছু না। আপনি সেন্টেন্স ধরতে পারেন কিনা, সেন্টেন্সের চেহারা দেখে বুঝতে পারেন কিনা, এগুলো মানে খুবই জরুরি। এটা না হলে আপনি স্পিকিংয়ে একটু ভুগবেন, রাইটিংয়ে তো ভুগবেন। সো আপনি আগে রিডিং জিনিসগুলোকে দেখে নিজে পড়ে বুঝেন কিনা, দেন নিজে লিখতে পারেন কিনা। আপনি ডিরেক্টলি ধরেন আপনি চিন্তা করেন ইয়েস আই বি এনরোল ফর দ্য কোর্স, I'll be master by 20 days, by a month, by a couple of months. That's completely impossible, to be honest. আপনি জিনিসগুলো আগে দেখেন, আপনি রিভিল করতে পারেন কিনা। আরেকটা বিষয়, আপনারা যারা একদম নতুন ওনাদেরকে বলি, গ্রামার অনেক কিছু, অনেক টুলস রয়েছে গ্রামার, ইভেন সো মেনি কোর্সেস অ্যাজ ওয়েল। আপনি মাথা নেবেন যে এটা ভার্বের 5টা চেহারা, আর এই যে আপনার 3-4 ধরনের সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স যত কথা যত লেখা এর ভিতরে। ওই যে এক্সাম্পলটা আরিফ আপনার মনে আছে কিনা, ভার্বের যে 5টা চেহারা মনে আছে? নুসরাত, ক্যান ইউ রিমেম্বার? ডু, দেখেন এটা প্রত্যেকে জানেন, এরপরে কনফিউশনে পড়ার কোনো কারণ নাই। এর বাহিরে আপনি ভার্বের কোনো চেহারা দেখাতে পারবেন কিনা বলেন? যত ভার্ব এর ভিতরে, যত ভার্ব আপনি পান, প্রত্যেকটা সেন্টেন্সে এর যে কোনো একটাকে নিয়ে আপনি কাজ করেন, প্রতিটা সেন্টেন্স। ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না, ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। আরেকটা হচ্ছে যে আমার সেন্টেন্সটা হয়তো সিম্পল, অথবা আপনার কমপ্লেক্স, অথবা কম্পাউন্ড, অথবা আপনার কম্পাউন্ড কমপ্লেক্স বা কমপ্লেক্স কম্পাউন্ড। এর ভিতরে প্রত্যেকটা সেন্টেন্স, দুনিয়াতে যত সেন্টেন্স আপনি পান
এটাকে বলা রান অন সেন্টেন্স, যেটা আপনি আইএলস রিডিংয়ে অনেক বেশি পাবেন। রিডিংয়ে এটা আপনাকে ভোগাবে। সেন্টেন্স পড়া শুরু করেন, এখান থেকে আরম্ভ করলেন, মাঝখানে এসে যখন পরেরটুকু পড়লেন, আগে কি কি পড়ছে আপনার মনে থাকে না, আপনি ভুলে যান। এবার অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাই 3টা লং প্যাসেজ 1000+ ওয়ার্ড কিভাবে পড়ে শেষ করব? ইউ হ্যাভ এ গুড নিউজ, ইউ ডোন্ট নিড টু রিড এভরিথিং। পুরো টেক্সট, পুরো প্যাসেজ আপনার পড়া লাগবে না। এটা হচ্ছে একটা ভালো জিনিস, ভালো নিউজ। কিন্তু কিছু এক্সপার্ট রয়েছে, আমি বেশ কিছুদিন আগে, টু বি অনেস্ট, আই ডিড ভিজিট ওয়ান অফ দ্য সেন্টার্স and here I got a guy and he basically he did complete his O level, A level. I got the guy, how he does solve the passage, that unbelievable. উনি কি করেন, পুরো টেক্সট আগে পড়ে, পুরো প্যাসেজ। অ্যাডভান্সড, খুবই অ্যাডভান্সড লার্নার। প্যাসেজ পড়ে সে সরাসরি কোশ্চেনে চলে যায়, গিয়ে যা সলভ করতে পারে। এখন আমি ওই লেভেলের রিডার না। আমি যেটা করবো, আমরা পুরো প্যাসেজ সলভ করবো না, সরি পুরো প্যাসেজ আমরা পড়বো না। আমরা প্যাসেজে গিয়ে আগে টাইটেলটা পড়বো। টাইটেলটা সামটাইম আই উইল শো ইউ দ্য বুক। আগে টাইটেলটা পড়বো, টাইটেলটা পড়ে আমি ভিজুয়ালাইজ করব অল্প কিছু সময় জন্য। চোখটা বন্ধ করে দেখবেন যে একটা পিকচার আপনার সামনে ভাসতেছে, কয়েক সেকেন্ডের জন্য ভিজুয়ালাইজ করবে। তাহলে আমার প্রথম কাজ, রিড দ্য টাইটেল অফ দ্য টেক্সট, দেন ভিজুয়ালাইজ। এবার আপনি সরাসরি কোশ্চেনে চলে যান, দেখেন কোন কোন চেহারার কোয়েশ্চেন। আপনি পেলেন গ্যাপ কমপ্লিশন, ট্রু ফলস নট গিভেন। এখন আপনি তো মেথড জানেন যে গ্যাপ কমপ্লিশন কীভাবে, ট্রু ফলস নট গিভেন কীভাবে, অন্যগুলো কীভাবে হয়। আরেকটা বিষয়, আইএলটিএস রিডিংয়ের বেশিরভাগ কোয়েশ্চেন আসে, তারা অর্ডারটাকে মেনটেন করে, অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4। তারা বেশিরভাগ কোয়েশ্চেন হচ্ছে কি আপনার আনসার অর্ডারটাকে মেনটেন করে। এখানে যারা রয়েছে এরা 90 to 95% অর্ডার মেনটেন করে। এরা হচ্ছে যে হুবহু অর্ডার মেনটেন করে, হুবহু অর্ডার মেনটেন করে। তারা বাকি রইল কি, এই যে মাঝখানে এখানে কিছু জিনিস, যেমন লিস্ট অফ হেডিং। একটা প্যাসেজে 8টা প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটার মধ্যে একটা করে আনসার আছে। এর মধ্যে দেখা যাবে যে এখানে কোন প্যাসেজের কোথায় কোন কথাটা আছে। এখানে হলো যে বিভিন্ন সাল থাকতে পারে, বিভিন্ন লোকের নাম যায় থাকতে পারে, শহরের নাম থাকতে পারে, কোথায় ওর উপর তথ্য দেওয়া আছে। একটা সেন্টেন্সটাকে আপনি কমপ্লিট করবেন। এগুলো হচ্ছে আপনার ফাউন্ডেশন বা বেসিক কথাবার্তা। এখন আপনার যদি রিডিং স্কিলটা ভালো থাকে, আপনি কোশ্চেন সলভ করে একটা দুটো মেথড জানার পরে নিজে আপনি সলভ করতে পারবেন। এনিওয়ে, লেট মি শো ইউ ওয়ান অফ দ্য ক্যামব্রিজ বুকস অ্যান্ড দ্যাট মে হেল্প ইউ টু গেট সাম আইডিয়াস। আমার ভাই ক্যামব্রিজ বইগুলো আছে এখান দিয়া দু একটা? এনিওয়ে, পেয়েছি কিছু, পরে বাকিটুকু নিচ্ছে। So welcome back to the session. You can see some of the sample books here. Please take it please. I think it's available for all. Take it, Mr. Mahmood, please take it. And you see this one. আপনাদের হাতে প্রত্যেককে আমি আলাদা আলাদা বই দিয়েছি, দেখেন দিস আর ক্যামব্রিজ বুকস। আপনি যাবেন রিডিং সেকশনে, প্রথম টেস্ট 1-এর রিডিং সেকশনে চলে যান। রিডিং হচ্ছে লিসনিংয়ের পরে, এটা লিসনিং, দেন হচ্ছে রিডিং সেকশনে চলে যান। আগে লিসনিং পাবেন, একদম শুরুতে রিডিং। হ্যাঁ, উনি পেয়েছে লিসনিংয়ের পরে টেস্ট 1। এই হচ্ছে আপনার রিডিং এখান থেকে শুরু, খেয়াল করুন। মিস্টার মাহবুব, হ্যাভ ইউ গট? মাই প্লেজার। নুসরাত পেয়েছেন? হ্যাঁ, আপনি পেয়েছেন। আরিফ, দেখেন টেস্ট 1 প্যাসেজটা শেষ হওয়ার পরে কোশ্চেন শুরু হয়েছে। কোশ্চেনে যান, দেখেন তো এখানে কোন চেহারা কোশ্চেন আপনারা রিভিল করতে পারেন কিনা। আরিফ, আপনার এখানে কোন কোন ধরনের কোশ্চেন? 1 থেকে 4। হ্যাঁ, দেখেন কোশ্চেন টাইপগুলো দেখেন। মাহবুব, কি আপনি কি পেয়েছেন? ট্রু ফলস নট গিভেন পেয়েছেন। এখানে কোন জায়গায় ট্রু ফলস নট গিভেন? আপনি কি পেয়েছেন নুসরাত? ম্যাচিং এর মধ্যে কোন আইটেম বলেন? লিস্ট অফ হেডিং, ম্যাচিং ইনফরমেশন। এই যে দেখেন উইচ লিস্ট অফ হেডিংটা একমাত্র কোশ্চেন টাইপ যেটা প্যাসেজের আগে থাকে, অনলি টাইপস অফ কোশ্চেন যেটা প্যাসেজের আগে থাকে। আপনি কি পেয়েছেন? দেখেন ম্যাচিং ইনফরমেশন। আপনার হাতের কোশ্চেনগুলো কি? ট্রু ফলস নট গিভেন। তারপরে কি পেয়েছেন?
গ্যাপ কমপ্লিশন। খেয়াল করুন, আপনি এই চেহারা দেখবেন যে আমার গ্যাপ। এবার সে কোন ধরনের গ্যাপ সেটা আপনি পরে কমপ্লিট দ্য নোটস। দেখেন আপনি এই বইয়ের সাথে এখন মিলিয়ে দেখেন আরিফ আপনি কি পেয়েছেন? ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন আর তারপর কি আছে? মাস্টার সিরিজ তো হবে স্যার ফিচার্স নাকি স্যার? ম্যাচিং ফিচার্স। তারপর কি পেয়েছেন? চুজ শর্ট কোশ্চেন আনসার। এটা একদম রেয়ার আসে, এই যে আমাদের যে আইটেম দেখেন এসকিউএ ইয়েতে পাইনি স্যারটা। পেয়েছেন। দেখেন দুই ধরনের কোশ্চেন এবং এই দুইটা আপনি সবচাইতে বেশি পাবেন। তারপরে প্যাসেজ টু এ যান, আপনার এখানে এই যেগুলো হচ্ছে ম্যাচিং ফিচার্স, এই দেখেন এটা গ্যাপ কমপ্লিশন, তাই না? সেটা যে টাইপ যে নামে হোক না কেন, কি বলছে লেভেল ডায়াগ্রাম। ডায়াগ্রাম কোথায় যে দেখেন গ্যাপের ভিতরে পেয়েছেন। প্যাসেজ টু এ যান, এবার হচ্ছে প্যাসেজ টু। হ্যাঁ নুসরাত যান, প্যাসেজ টু এ পেয়েছেন? মাহবুব আপনি পেয়েছেন? হ্যাঁ প্যাসেজ টু আসছেন 14 থেকে 21। হ্যাঁ প্যাসেজ টু। আরিফ প্যাসেজ টু এ যান। প্যাসেজ টু এ কী কী টাইপসের কোশ্চেন পেলেন আপনি? ম্যাচিং ইনফরমেশন, ট্রু ফলস নট গিভেন, গ্যাপ কমপ্লিশন। আপনার হাতের কোশ্চেনগুলো কি দেখেন? গ্যাপ কমপ্লিশন, ট্রু ফলস নট গিভেন, এরপর তো আরেকটা প্যাসেজ শুরু হলো। মিস্টার মাহবুব আপনি কি পেলেন? লিস্ট অফ হেডিং। এটা তো একদম ক্লিয়ারলি দেওয়া আছে, লিস্ট অফ হেডিং, ট্রু ফলস নট গিভেন। তারপরে এরপর আরেকটা প্যাসেজ আরম্ভ হলো। আচ্ছা এটা হলো ম্যাচিং সেন্টেন্স সেন্ডিং, দেন আপনার টেস্ট এখানে শেষ হলো। ট্রু ফলস নট গিভেন। আরও লিস্ট অফ হেডিং পাইছেন। লিস্ট অফ হেডিং পেয়েছেন আপনি এখানে। গ্যাপ কমপ্লিশন, ট্রু ফলস নট গিভেন, লিস্ট অফ হেডিং, তারপর কি আছে? গ্যাপ কমপ্লিশন। আচ্ছা এই যে পুরো টেস্টগুলো আমরা দেখলাম, এখানে কি পেলেন? কোন কোশ্চেন টাইপসের আধিক্যটা বেশি? ট্রু ফলস নট গিভেন, আর লিস্ট অফ হেডিং আর হচ্ছে গ্যাপ কমপ্লিশন। Gap completion। এই দুইটার আধিক্যটা বেশি। আমরা এই দুইটাতে একদম এক্সপার্ট লেভেলের, মানে কোশ্চেন সলভ করতে পারি, আমরা এক্সপার্ট হব। এবং এই ধরনের কোশ্চেন আমাদের রেয়ার, আমরা কি ভুল করব। এটা একটু ক্রিটিক্যাল আছে ডিসিশন নেওয়াটা, যেমন নট গিভেন অনেক সময় ডিসিশন নেওয়া যায় না। আপনার 10টা কোশ্চেন, 3টা ভুল হোক, এখানে আপনার 10টা কোশ্চেন, একটা ভুল হোক, 2টা ভুল হোক, আমার তো 40 আউট অফ 40 আমার গোল না। আমার গোল হচ্ছে আমি অ্যারাউন্ড 30 আমি কারেক্ট করব। এবং আপনারা এই যে বই আমি দিলাম, হাতে দিলাম, এটা উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনার এই চেয়ার সাথে আপনি মিলাতে পারেন কিনা। আজকে বাসায় গিয়ে আপনাদের যে ক্যামব্রিজ বুকগুলো রয়েছে দেখবেন, নিজে আরেকটা অ্যানালিসিস করবেন কোন টাইপসের কোশ্চেন বেশি আসে, এবং ওই অনুযায়ী আপনারা সলভ করা আরম্ভ করবেন। Alright, so our next class will be conducted by the upcoming Friday, you know that, okay, as per our schedule, and the time is exactly the same, 5 p.m. 5 p.m. Okay, so do you have any questions so far based on our today's session? Ma'am, do you have any questions or queries? Arif, any questions? Alright, as we have no question, we may say call it a day, and hope to see you next time in our next class. Till then, Allah Hafiz.